গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুটি মজার গল্প। আমাদের প্রথম গল্প গণেশের মূর্তি। মহাদেব বাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, আর সেই জন্য বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্য মহাদেব বাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি, সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন। কেউ ধারটার করলে শোধ যাইতে পারেন না, দুষ্টু লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেব বাবু ভালোই জানেন এ জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না, তার সেই জন্য তেমন দুঃখও নেই। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো। একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেব বাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বট গাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেব বাবু সাধু সজ্জন দেখলেই সিকি আধুরিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তার বিশাল জটা আর দাড়ি গোঁফ। মহাদেব বাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেব বাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাদের কাছে কিছু চাইতে মহাদেব বাবুর লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইবো? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। তুই জলজলে চোখে কিছুক্ষণ মহাদেব বাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করে বললেন, এটা নিয়ে যা। মহাদেব মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন। পেতলের তৈরি ছোট্ট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি। যে আজ্ঞে। কিন্তু বাবা, আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কি করে? কে কার দাম দিতে পারে রে বেটা? দাম দেওয়া কি সোজা? যা, বাড়ি যা। ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তার বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন। ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোত্থেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলা সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল আজ একটা টাকা প্রণামী দিয়ে যাবেন, তার হলো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দেয়ে ঘুমোলেন মহাদেব বাবু। আর কি আশ্চর্য, আজও মধ্যরাতে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেব বাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কি হচ্ছে? এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর, তোমার কত দয়া। তা রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেব বাবু। মাসান্তে তাঁর 30টি টাকা অতিরিক্ত আয় হলো। তাতে সংসারেরও সামান্য উন্নতি হলো। মহাদেব বাবু 30 টাকা থেকে 5টি টাকা জমিয়ে ফেললেন। টানাটানির সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পরেই যে এ কাণ্ড ঘটছে
তাতে তার আর সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে। বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেব বাবুর অভাবে সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে। অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেব বাবু তাতেই খুশি। তার বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতি দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হাড়কেপ্পন। একদিন মদন বাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গও এলো। মদন জিজ্ঞেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি? আগে না মদন দা। তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি। বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে। বলি ব্যাপারখানা কি? মহাদেব অতি সরল সোজা মানুষ। তিনি অকপটে সরল ভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা, ওতে কি হয়? মহাদেব বাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের, তার বেশি আমার দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। 3-4 দিন পরে মহাদেব বাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফুল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেব বাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেব বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেব বাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সবার কথা নয়। ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাত্রে তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না, তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে 5 গুণ করে দাও। তাই হলো। পরের রাতে পর পর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে ডগমগ। গণেশ তাঁর কথা শুনেছেন। সকালবেলা তিনি গণেশকে প্রণাম করে বললেন, তোমার হাত খুলে গেছে বাবা, তাহলে টাকাটা এবার 50 গুণ হোক। তাই হলো। মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট 250টা কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগলো, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তার ব্যথার কথা মনেই রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়ায় যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও। রাত্রিবেলা যা ঘটলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাতে হঠাৎ যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু করলে, তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং 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 করে টাকা পড়তে লাগলো, মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2.5 লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকা স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল, তখন শরীরে 100 ফোঁড়ার ব্যথা, নড়তে পারছেন না। কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা 2000 গুণ করে দাও। তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হলো। তারপর বিশাল জলপ্রপাতের মতো
টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে দু হাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন। দম বন্ধ হয়ে আসতে লাগলো, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর শক্তি বলে কিছু নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, হাত চাই না বাবা, আমার প্রাণটা রক্ষে করো। কিন্তু কে শোনে কার কথা? মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন, কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়েই এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল, আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো। এই নাও তোমার গণেশ, আমি চুরি করেছিলাম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এসে গেল। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা, আজ সকালে কেঁদে কেটে বললাম, বাবা, তোমার টাকা ফেরত নাও, ও আমার চাই না। এ ধর্মের টাকা, লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন। আমার ঘরে আর একটিও টাকা নেই, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিটিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন। শুরু করছি আমাদের দ্বিতীয় গল্প, দুই সেরি বাবা। ভুবন মানুষটা ভালো, কিন্তু তার কপাল ভালো নয়। কপালের ফেরে তার মা বসন্ত কুমারী অতিশয় রকচটা মহিলা। মায়ের দাপটে আর গলাবাজির চোটে পাড়া প্রতিবেশীরা কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হলো সাংঘাতিক দজ্জাল। নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ করে এনেছিলেন মা বসন্ত কুমারী। এখন শাশুড়ি বউয়ে সকাল থেকে রাত স্তক রোজ এমন কুরুক্ষেত্র হয় যে কহতব্য নয়। ঝগড়ার চোটে বাড়ির পোষা বেড়ালটা বিদায় নিল, পোষা নেড়ি কুকুরটাও মনের দুঃখে করালি বাবুর বাড়িতে গিয়ে জুটেছে, ডাকলেও আসে না। কাকপক্ষীরাও আনাগোনা বন্ধ করেছে। কাঙাল ভিখিরিরা অবধি এ বাড়ির ছায়া মাড়ায় না। ভুবনেরও মাঝে মাঝে সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয় বটে, কিন্তু ঠিক সাহস পায় না। সন্ন্যাসী হলে লেংটি পরে থাকতে হবে, ভিক্ষে করে খেতে হবে। সাধন ভজনের হ্যাপাও তো কম নয়। মার বউয়ের ঝগড়ার চোটে অনেক দিন বাড়িতে রান্নাই হয় না। ভুবন না খেয়েই দোকানে গিয়ে সারাদিন পরিশ্রম করে। দোকান তার ভালোই চলে, আয়ও কম হয় না, তবে মনে সুখ নেই। আজ ভোর রাত থেকেই বসন্ত কুমারী আর নয়নতারায় ঝগড়া লেগেছে। ভুবন বাড়িতে টিকতে না পেরে সাত সকালেই এসে দোকান খুলে বসেছে। সন্ন্যাসী হবে না গলায় দড়ি দেবে, সে কথাই বসে বসে ভাবছে। এত সকালে কর্মচারীরা আসে না, খদ্দেরও জোটে না। তাই নিরিবিলিতে বসে সুখরামের দোকান থেকে আনানো ভাঁড়ের গরম চা খেতে খেতে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল, সন্ন্যাসী না গলায় দড়ি। এমন সময় কে যেন বলে উঠল, ব্রাহ্মণ ভোজন। ভুবন অবাক হয়ে দেখল, একজন আধবুড়ো দাড়ি গোফওয়ালা লোক সামনে দাঁড়িয়ে। পরনে গেরুয়া রঙের একটা জোব্বা মতো, মাথায় ঝুঁটি। সাধু বৈরাগী হতে পারে, ফকির দরবেশ কি আউল বাউল হওয়াও বিচিত্র নয়। ভুবন বলল, আপনি কে?
লোকটা গম্ভীর মুখে বলল, সন্ন্যাসী হওয়া বা গলায় দড়ি দেওয়ার চাইতে ব্রাহ্মণ ভোজন করানো অনেক ভালো। ভুবন তাড়াতাড়ি উঠে লোকটার পায়ের ধুলো নিয়ে গদগদ হয়ে বলল, আপনি কি অন্তর্যামী? লোকটা খ্যাঁক করে উঠল, অন্তর্যামী হওয়াটা কি খুব সুখের ব্যাপার বলে ভেবেছ নাকি হে বাপু? দিনরাত মানুষের মনের মধ্যে যত অকথা কুকথা বুড়বুড়ি কাটছে, সেগুলো কান দিয়ে ভেতরে এসে সেঁধ হচ্ছে। সেটা কি ভালো হচ্ছে রে বাপু? দুটো কান অপবিত্র হচ্ছে রোজ। গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয়। নাঙ্গা বাবা যে কি বিভূতি দিলেন, এখন হয়েছে জ্বালা। ভুবন হে 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 করে বলল, আগে পাপি তাপিদের জন্য না হয় একটু কষ্ট করলেনই মহারাজ। থাক থাক, আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না। বলি, খাঁটি সর্ষের তেল আছে? ভুবন হাত জোর করে বলল, আছে বাবা, আছে। তাই এক পলা বের করো তো বাপু, গায়ে খড়ি উঠছে। তা খড়ি ওঠারই বা দোষ কি? কৈলাস থেকে হেঁটে আসছি, 4 দিন স্নান নেই। বলেই জোব্বাটা খুলে ফেললো লোকটা। আদুর গা হয়ে একটা টুল টেনে বসে বলল, বেশ ডলাই মলাই করে তেলটা মেখে দাও তো হে বাপু। ভুবন যেন বর্তে গেল, খুব যত্ন করে তেল মাখাতে মাখাতে বলল, তা বাবা, আপনার স্ত্রীর নামটি কি শুনতে পাই না? তা পাবে না কেন, নাম তো 5 জনকে বলার জন্যই। তবে এ হলো সাধন মার্গের নাম। আমাকে সবাই আদর করে দুশেরি বাবা বলে ডাকে। সকাল বিকেল দুশের করে খাঁটি গরুর দুধ খাওয়ার অভ্যেস কি না? চোখ বড় বড় করে ভুবন বলল, একবারে? ওরে বাপু, দুধ কি আর আমি খাই? সাধন ভজনে আত্মার যে মেহনত হয়, তাতে দুশের দুধ তো নস্যি, ওটা আত্মাই টেনে নেয়। ওরে বাপু, নতুন গামছা আছে? এক্ষুনি আনিয়ে দিচ্ছি। ওই সঙ্গে এক জোড়া নতুন ধুতি আর 2খানা ভালো গেঞ্জিও আনিয়ে রাখ। আর আমি পুকুরে ডুব দিয়ে আস্তে আস্তে যেন দুশের দুধ তৈরি থাকে। দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তা এসে বলছি। ভুবন খুব কাঁচুমাচু হয়ে বলল, আগে ব্রাহ্মণ সেবা করা তো ভাগ্যের ব্যাপার বাবা, কিন্তু আমার যে বাড়িতে বড় অশান্তি। হা হা করে হেসে দুশেরি বাবা বলে, সে কি আর আমি জানি না রে মূর্খ? তোর জন্যই তো কৈলাস থেকে এত দূর কষ্ট করে আসতে হলো। তোর দুঃখে স্বয়ং শিবের সিংহাসন নড়ে গেছে। বাবা শিবই তো আমাকে ডেকে বললেন, যা তো দুশেরি, গিয়ে একটু দেখে আয় ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন। ভুবন গদগদ হয়ে বলল, বটে বাবা, স্বয়ং শিব পাঠিয়েছেন আপনাকে? তবে আর বলছি কি রে বেটা, যা দুধের জোগাড় দেখ রে। দুশেরি বাবা স্নান করে এসে কাঁচি ধুতি পরে দুশের দুধ শেষ করে বললেন, এবার চল বেটা, তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি গে। ভুবনের বাড়ি কাছেই। খুব ভয়ে ভয়ে দুশেরি বাবাকে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই দেখতে পেল ভেতরের বারান্দায় বসন্ত কুমারী আর নয়নতারার হাতে খুন্তি। বসন্ত কুমারী বলছে, মুখ পুড়ি, শাঁকচুন্নি। নয়নতারা বলছে, ডাইনি বুড়ি, শনের নুড়ি। হঠাৎ দুশেরি বাবা বাজখাই গলায় হাঁক মারলো, বসন্ত কুমারী, নয়নতারা, তোমাদের এত অধঃপতন হয়েছে? অচেনা একটা লোককে হঠাৎ এরকম বজ্রগম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে দেখে দুজনেই থেমে গেল। তারপরে বসন্ত কুমারী তেড়ে এলো, কে রে তুই দেখরা? খুন্তি উঁচিয়ে নয়নতারাও বলল, কে এলেন রে গুরু ঠাকুর? দুশেরি বাবা অত্যন্ত ব্যথিত গলায় বলে উঠল, ওরে, ঝগড়া করবি তো বাপের বেটির মতো কর। কি রকম ধারা মিনমিনে ঝগড়া তোদের? তোদের ঝগড়া ছিরি দেখে কৈলাসে যে মা দুর্গা হেসে কুটুপাটি। আমাকে ডেকে বললেন, ওরে, এই দুজনের তো এখনো ঝগড়ার দুধের দাঁতই গজায়নি, তবু কেমন মিমুই করছে দেখ। যা বাবা, ওদের একটু ঝগড়ার পাঠ দিয়ে আয়।
শাশুড়ি বউ দুজনেই দুজনের দিকে একটু চেয়ে ঝগড়া ভুলে দুশেরি বাবার উপর ঝাঁপিয়ে পড়ল। জোর চুরি করার আর জায়গা পাওনি? মা দুর্গা পাঠিয়েছে তোমাকে, দেব ভূত ঝেড়ে। হাসি হাসি মুখে দাড়িতে হাত বোলাতে বোলাতে দুশেরি বাবা বলল, ওরে, তোদের হবে, প্রতিভা আছে, সাধনা নেই, তাই তো আমার আশা। বসন্ত কুমারী ফোঁস করে উঠল, এ কোথাকার কে আমাকে ঝগড়া শেখাতে এলেন রে? নয়নতারাও ঝেঁঝে উঠল, দেব মুখে নুড়ে গেলে। দুশেরি বাবা মাথা নেড়ে বলল, হচ্ছে না, হচ্ছে না, গলায় তোদের কোনো হুল নেই, বিষ নেই, ঝাঁঝ নেই, ধক নেই, কলজের জোর কম, দমেরও বালাই নেই। তাছাড়া কোথায় সম পড়বে, কোথায় ফাঁক, তারও তো ঠিক ঠিকানা পাচ্ছি না। তোদের যে একেবারে গোড়া থেকে শেখাতে হবে। ওরে ভুবন, বাড়িতে তানপুরা নেই? আগে না মহারাজ। হারমোনিয়াম আছে? তা আছে একটা, শিগগির নামা, আর পারলে ও বেলা একজন খোলদার ধরে আনিস, ঝগড়ার সঙ্গে খোলটা জমে ভালো। ভুবন হারমোনিয়ামটা নামিয়ে দিয়ে টুক করে সরে পড়ে শটান দোকানে গিয়ে ঘাপটি মেরে বসে রইল। বাড়িতে কি হচ্ছে ভেবে বুকটা বড় দুরু দুরু করলো সারাক্ষণ। দুপুর বেলা বাড়িতে এসে তাজ্জব, ভেতরের বারান্দায় দুশেরি বাবা খেতে বসেছে, কাঁসার থালায় ভাত, থালা ঘিরে পঞ্চব্যঞ্জন, মাছের মুড়ো, 3 রকম মাছ, ধোঁকার ডালনা, বাটি চচ্চড়ি, পায়েস, এলাহি আয়োজন। নয়নতারা ঘোমটা দিয়ে পরিবেশন করছে, বসন্ত কুমারী কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে দুশেরি বাবাকে। ভুবনকে দেখে দুশেরি বাবা উদার গলায় বলে, আয় বেটা, আয়, তোর ঘরে যে সাক্ষাৎ মা মনসা আর চামুন্ডার বাস, তুই তো ভাগ্যবান রে। এ বলে আমায় দেখ, ও বলে আমাকে, তালিম দিতে গিয়ে দেখি দুজনেই ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে এসেছে, সাধনা করলে অনেক উপরে উঠতে পারবে, তবে একটু সংযম, ধৈর্য আর পরিশ্রমের দরকার। যে আজ্ঞে বাবা। দুপুরে দুশেরি বাবা একটু টেনে দিবা নিদ্রা দিল। ভুবন খেয়ে উঠে দেখলো তার মা আর বউ রান্নাঘরে মুখোমুখি বসে খাচ্ছে, আর খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা কইছে। দুপুরে একটু গড়িয়ে নিয়ে বিকেলে উঠে ভুবন দেখলো দুশেরি বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসেছে, তার একধারে বসন্ত কুমারী, অন্য ধারে নয়নতারা। দুশেরি বাবা বসন্ত কুমারের দিকে চেয়ে বলল, এবার শুরু করো মা, মুখ পুরি বলার সময় একটু শুদ্ধ নি লাগাতে হবে, মনে থাকে যেন। বসন্ত কুমারী ভারী কুণ্ঠিত হয়ে বলল, আমার কি আর বুড়ো বয়সে সব হবে বাবা? আরে হবে হবে। আর নয়নতারা মা, তুমি যখন ডাইনি বুড়ি বলবে তখন করি মধ্যম। নয়নতারা লাজুক মুখে বলল, বড্ড লজ্জা করছে যে বাবা। দৃশ্যটা দেখে ভুবনের চোখে জল এলো। তার জীবনে যে এমন সুদিন আসবে তা সে কখনো কল্পনাও করেনি। না, লোকটা যদি ঠক জোচ্চুরও হয় তো হোক, ভুবন দুশেরি বাবাকে ছাড়বে না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুটি মজার গল্প, গণেশের মূর্তি এবং দুই সেরি বাবা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।